আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, আজকে অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। পরীক্ষায় যে প্রশ্ন হয়েছে ঢাকা বোর্ডে, আশা করি বেশ ভালো মানের একটি প্রশ্ন হয়েছে এবং তুমি ভালো একটি রেজাল্ট করবে, এটাই আশা করি। তবে এমসিকিউর সমাধান নিয়ে অনেকেই হয়তো উত্তর পেয়ে গিয়েছো অলরেডি, তবে তোমাদের মনে অনেক কনফিউশন রয়েছে আসলে উত্তরটা কিভাবে হলো। আমি তো ভাবলাম ওইটা হইতে পারে। সো এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি মূলত একদম ব্যাখ্যা করে তোমাকে এমসিকিউর সলভগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এরপরে তোমার আর কনফিউশন থাকবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আমি এই মুহূর্তে যে প্রশ্নটি দেখছি এটি হচ্ছে ঢাকা বোর্ডে আসা গ সেটের একটি প্রশ্ন, যেখানে বলা হচ্ছে প্রথম প্রশ্নে নিচের কোনটি নন মেটালিক কেবল। মেটাল বলতে আমরা বিভিন্ন লোহা, তামা এগুলাকে বুঝে থাকি। যেহেতু কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল দুটিই মূলত হচ্ছে আমাদের তামার তার, একমাত্র নন মেটালিক কেবল অপটিক্যাল ফাইবার, কারণ এখানে কোনো মেটাল থাকে না, এটা মূলত প্লাস্টিক বা কাচের তৈরি হয় এবং আলোর মাধ্যমে কিন্তু ডেটা চলাচল করে, সুতরাং এটি অপটিক্যাল ফাইবার। 2 এবং 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যেখানে বলা হচ্ছে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কে 8টি কম্পিউটারের সাথে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে সংযুক্ত রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি একটি ডিভাইস দিয়ে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত। আমরা দেখো একটা ডিভাইস দিয়ে যদি আমরা অন্যান্য কম্পিউটারগুলো কানেক্ট করতে যাই, এটা আসলে কোন টপোলজির মতো হয় একটু যদি খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা ডিভাইস দিয়ে যদি একাধিক কম্পিউটার কানেক্ট করি, এটা আসলে স্টার টপোলজি হয়। আর অনেকেই যারা ভুল করে বাস দিয়েছে, ওইটা আসলে একটা কেবলের সাহায্যে কিন্তু সংযুক্ত হয়। সো বাস কিন্তু হবে না, এটা কিন্তু স্টার টপোলজি হবে। এখন আসো যে উদ্দীপকে উল্লেখিত ডিভাইস, যে ডিভাইসটি আমরা রাখি মূলত অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করার জন্য, আমরা এই সেন্টারে যে ডিভাইসটি রাখি এটা হতে পারে হাব অথবা সুইচ, এই দুইটার একটা হবে। 1 নম্বর যে অপশনটি রয়েছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সুইচ ব্যবহার করি, সেটা আসলে শুধুমাত্র টার্গেট কম্পিউটারে ডেটা পাঠায় বলে আমাদের কিন্তু এখানে আসলে সংঘর্ষ কম হবে। ডেটা ফিল্টারিং সম্ভব হয়। আমরা জানি যে সুইচ কিন্তু আসলে ডেটা ফিল্টার করতে পারে, সো আসলে আইডেন্টিফাই করতে পারে কার ডেটা কাকে পাঠাইতে হবে। একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে, এই জিনিসটা কিন্তু হবে না, কারণ একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে রাউটার। আমরা কিন্তু এখানে হাব বা সুইচ ব্যবহার করছি, তাই সেই ক্ষেত্রে 3 নম্বর যে অপশনটি রয়েছে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত, এটা কিন্তু আসলে হচ্ছে না। তাহলে 1 এবং 2 এটা হচ্ছে সঠিক উত্তর, মানে ক হবে আমাদের রাইট অ্যান্সার। 4 নম্বর আসলে বলার অপেক্ষায় রাখে না, এটা আসলে তোমরা অনেকবার পড়েছো। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? তোমরা জানো বিশ্বের ছোট বড় সকল কোডই কিন্তু ইউনিকোডভুক্ত, তাইলে যেহেতু বাংলাদেশ বাংলা ভাষা পৃথিবীর মধ্যেই, সুতরাং বাংলা ভাষা ইউনিকোডভুক্ত। এরপর 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে কনভার্সন, এই কনভার্সনে বলা হয়েছে অক্টাল সংখ্যা কত হবে এটার মান। তো আমরা জানি কোন একটা বাইনারি নাম্বারকে যদি আমাকে অক্টালে প্রকাশ করতে হয়, আমরা 3 বিট করে ভাঙি, আর যদি পয়েন্ট থাকে পয়েন্টের মাঝখান থেকে আমরা 2 দিকে হিসাব করি 3 বিট করে। তাহলে আমরা যদি এটা 3 বিট করে হিসাব করি, তাহলে এটা হচ্ছে কত 001। তো 001 মানে কত হবে? এটা 1। আর এখানে যেহেতু আমার 11 আছে, আমার আরো 1 বিট দরকার, আমরা সামনে যদি একটা 0 দেই, তাহলে 011 এটার মান হচ্ছে 3। সো এখানে হলো 31, ডটের জায়গায় ডট দিলাম। এরপরে আরও 3 বিট যদি আমি কাউন্ট করি, আমি একটু বোঝানোর সুবিধার জন্য এটা একটু জুম করে নিচ্ছি। 010 এটা আসলে আমরা জানি 2, আর এখানে বাকি থাকলো একটা 0, আমাদের আরও 2টা বিট দরকার। তাহলে আমরা যদি আরও 2টা বিট 0 নেই, তাহলে 000 এটা ভ্যালু আসে 0। তার মানে উত্তর হলো 31.20। তার মানে 31.20 এটা অক্টাল ভ্যালু, আমরা কিন্তু এটা রাইট অ্যান্সার পেয়েছি। এরপরে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি টেক্সট এডিটর। আমরা যে টেক্সট এডিটর ব্যবহার করি HTML কোড লিখতে, সেই টেক্সট এডিটর এখানে কোনটা? এখানে নোটপ্যাডটা কিন্তু আমাদের টেক্সট এডিটর। জাভা, পাইথন, ওরাকল এগুলো কিন্তু আমাদের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি কোনো আমাদের টেক্সট এডিটর না। তা আমরা এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটি রয়েছে এটি লজিক গেট থেকে এসেছে, এবং লজিক গেট আমার মনে হয় যে এটা আসলে অন্যান্য বছরের চেয়ে অনেক সহজ করেছে এবার লজিক গেটের প্রশ্নগুলা। যেমন y এর মান কত হবে? তুমি এখানে দেখছো এ একটা নট গেট দিয়ে বের হচ্ছে, তাহলে এটা এ বার, আর এখানে আসতেছে শুধু এ বি। তাহলে আমাদের এটা যেহেতু অর গেট, তাহলে এই মান দুইটাকে সে যোগ করবে। তো যোগ করলে আসলো কত? এ বার প্লাস এ বি। এখন এই মানটা কিন্তু এখানে নাই, তার মানে বুঝতে পারলাম যে আসলে এই মানটা কিন্তু আমাদের সরল করতে হবে। তো তোমরা জানো একটা বিভাজন বিধি রয়েছে, একক রাশি অপর দুইটা রাশির সাথে বিভাজিত হয়, এটা তোমরা অনেকবার হয়তো সরলে করেছো। তাহলে এই প্রথম রাশিটা দুইটা রাশির সাথে বিভাজিত হবে, তাহলে এ বার প্লাস এ, এই প্রথম রাশিটা একটার সাথে বিভাজিত হইলো এবং
পরের বারও ওই দ্বিতীয় রাশিটার সাথে বিভাজিত হবে, তার মানে a বার প্লাস b। তো এইখানে তুমি জানো এবার এর মানটা কত, এবারের মান হচ্ছে 1, তো 1 তো আর লেখার প্রয়োজন পড়ে না, তাহলে বাকি থাকলো শুধু এই অংশটা, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো রাশির চেঞ্জ যেহেতু ঘটে না, তাহলে মান হবে a বার b। আশা করি তুমি সঠিক উত্তর পেয়েছ। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে y এর মান কখন 0 হবে, তার মানে আমরা যে y এর মানটা সরল করেছি এটার মান কখন 0 হবে। তো 0 হইতে গেলে দুইটা রাশি যেহেতু যোগাকারে আছে, দুইটা রাশির মানে 0 হইতে হবে একমাত্র, দুইটা রাশি যোগাকারে থাকতে দুইটা 0 হইলে একমাত্র 0 হবে। তাহলে এর মানটা যদি তুমি 1 ধরো, তো 1 ধরলে এই 1টাকে যদি এই বারের কারণে উল্টাই দেওয়া হয় এটা হবে 0, আর b এর মানও যদি তুমি 0 ধরো তাহলে সেই ক্ষেত্রে 0 প্লাস 0 ইকুয়াল টু কিন্তু 0 হবে। তার মানে আমরা বুঝলাম এর মান যদি 1 ধরা হয় এবং b এর মান যদি 0 ধরা হয় তাহলে একমাত্র এটা 0 হবে। তার মানে 3 নম্বর সঠিক উত্তর, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, তোমরা জানো যে আসলে এটা একদম কমন একটা প্রশ্ন, হেডিং থেকে একটা প্রশ্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। তোমরা অনেকেই হয়তো ভুল করে অনেক সময় আমরা 6 দাগায় ফেলি, 6 সংখ্যাটা বড় কিন্তু আসলে হেডিং কিন্তু সবচেয়ে ছোট। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে কোনটা। তো আমরা তালিকা মানে লিস্ট, আমরা লিস্ট তৈরি করি কি দিয়ে, ওএল দিয়ে তৈরি করি অর্ডার লিস্ট, ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট তৈরি করি, এবং লিস্ট প্রত্যেকটা লিস্ট তৈরি করার জন্য কিন্তু আমরা এলআই ট্যাগটা ব্যবহার করি। তার মানে আমাকে এখানে 3টা ট্যাগই কিন্তু ব্যবহৃত হচ্ছে, সুতরাং 3টাই হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নটি রয়েছে এফ এর পূর্বের সংখ্যা কত। আসলে এটা কিন্তু আসলে তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলতে পারতা যদি সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে এফ থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, তাই না। তো এফ এর আগের এই যে এফ এর আগের সংখ্যাটা কত, এফ এর আগের সংখ্যাটা হচ্ছে ই, রাইট। তো আর এই এফ তো আমাদের চেঞ্জ হবে না, তাহলে এফ ই এটা হচ্ছে সঠিক উত্তর। এটা ক্যালকুলেটর 1 মাইনাস করলে এফ লিখে -1 দিলে হেক্সা প্রকাশ করে আমাদের কিন্তু এফ ই রেজাল্টটা চলে আসবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 12 নম্বর যে প্রশ্নটিতে চলে যাব, সেখানে বলা হয়েছে যে HTML একটি কোডিং দেওয়া হয়েছে এবং এই কোডিং এর আউটপুটটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং এরপরে আমাদের একটি সুপ ট্যাগ ব্যবহার করা হয়েছে। সুপ মানে হচ্ছে লেখা যে বেজ থাকে, বেজের পাওয়ার হিসাবে এই মানটাকে নিয়ে যায়, দ্যাট মিনস a স্কোয়ার হবে, বির জায়গায় বি নর্মাল এবং সাব থাকলে লেখাটা নিচে আসে, তার মানে এটা আসলো a স্কোয়ার আর বি এই 2টা নিচে চলে যাবে যেহেতু সাব ট্যাগ আছে, সুতরাং a স্কোয়ার বি 2 নিচে হবে। অনেকেই এই 13 নম্বর প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছে, এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়েছে। আসলে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি কি হয়েছে এখানে। আমাদের একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং সেই প্রোগ্রামে একটা লুপ দেওয়া হয়েছে, লুপের মধ্যে বলা হয়েছে আয়ের মান 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত চলবে এবং এক এক করে বাড়বে, এবং বলা হচ্ছে HTML লেখাটি কতবার প্রদর্শিত হবে। তবে এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হইতো, কিন্তু এখানে কিন্তু একটা আসলে কন্টিনিউ ব্যাপার রয়েছে। মানে আমরা জানি যে মানটা যদি ইফ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে কন্টিনিউ দেওয়া হয় ওই মানটা কিন্তু আসলে প্রকাশিত হবে না, মানে ওই মানটা প্রিন্ট হবে না। তার মানে আমার 1 প্রিন্ট হবে, আমার 2 প্রিন্ট হবে, আমার 3 প্রিন্ট হবে, 4 যেহেতু কন্টিনিউ দেওয়া আছে 4টাকে বাদ দিতে হবে। অনেকে আবার ব্রেকের সাথে তুলনা করো, ব্রেক মানে ওখানে থেমে যেতে হয়, আর কন্টিনিউ মানে হচ্ছে ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না, ওকে বাদ দিয়ে বাকি সবাই এক্সিকিউট করবে। তার মানে 1 2 3, 3-এর পর 4টা বাদ চলে যাবে, 5 হবে এবং পরে হবে 6, যেহেতু 6 পর্যন্ত বলছে। তার মানে এবার তুমি সংখ্যাগুলো গণো, কয়টা প্রিন্ট হইলো, 1 2 3 4 5, এটা কিন্তু 5 বার প্রিন্ট হয়েছে। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর কোনগুলো, এখানে কি কি অপারেটর ব্যবহৃত হয়েছে তুমি দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস, এই প্লাস অপারেটরটা কিন্তু তোমরা অ্যারিথমেটিক অপারেটর, তোমরা জানো যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেজ এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এবং এই ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল এগুলা কিন্তু আসলে রিলেশনাল অপারেটর। তার মানে আমাদের এখানে অ্যারিথমেটিক এবং রিলেশনাল অপারেটর রয়েছে। আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল, বাট অ্যাসাইনমেন্টের অপশনটা নাই, যেমন এই যে i = 1 এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট এখানে আমাদের সেই অপশন দেয় নাই, দিয়েছে লজিক্যাল অপারেটর। এখানে কোনো লজিক্যাল অপারেটর নাই। তোমরা জানো লজিক্যাল অপারেটর 3টা, অ্যান্ড, অর এবং নট। আমরা জানি এই যেরকম অ্যান্ড, এই যে অ্যান্ড চিহ্ন 2বার দিলে অ্যান্ড হয়, সমান্তরাল 2বার চিহ্ন দিলে অর হয়, আর নট চিহ্ন তো তোমরা জানো। তাহলে এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলো কোনোটা এখানে নাই, সুতরাং এখানে অ্যারিথমেটিক এবং রিলেশনাল এই দুটো অপারেটর ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। পরে যে প্রশ্নটি রয়েছে স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি যেই মেমোরি হচ্ছে নন ভোলাটাইল, যেটা হচ্ছে ভ্যালুকে ইরেজ করে দেয় না পাওয়ার বন্ধ হয়ে গেলে, যেমন র্যাম কিন্তু মোবাইলটা অফ করে দিলে, মোবাইলটা যদি আমরা অফ করে দিই, ল্যাপটপটা যদি অফ করে দিই, আমাদের পূর্বের যেটা আমরা কাজ করেছি সেগুলো কিন্তু জমা রাখতে পারে না র্যাম। শুধুমাত্র হার্ড ডিস্ক এবং ডিভিডি
এরা কিন্তু আসলে আমাদের নন ভোলাটাইল মেমোরি, সুতরাং স্থায়ী মেমোরি, তাহলে 2 এবং 3 হবে সঠিক উত্তর। পরে যে প্রশ্নটি রয়েছে ডেটা টাইপ, ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তোমরা জানো যে ডাবলের জন্য হচ্ছে এলএফ, লং ফ্লোট আমরা ব্যবহার করে থাকি এলএফ, এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজারের জন্য, এফ হচ্ছে ফ্লোটের জন্য, এবং আমাদের কিন্তু এই অপশনটা রয়েছে সঠিক উত্তর। এরপরে আসো যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? আমরা জানি প্রক্রিয়াকরণের প্রতীক হচ্ছে আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্র দিয়ে যত ক্যালকুলেশন করতে হয় এগুলো কিন্তু আমরা আয়তক্ষেত্র দিয়ে করি। এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি কি? আমরা এ ট্যাগের সাথে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি? আমরা কিন্তু আসলে href, এটা তো আমরা মাস্ট বি ব্যবহার করি, যে আমরা যে ঠিকানাটা দিব পুরো ইউআরএলটা কিন্তু আমরা href এর মধ্যে ব্যবহার করি। এরপরে টার্গেট, আমরা কি লিঙ্কটা নতুন পেজে ওপেন করতে চাই না কোথায় ওপেন করতে চাই সেটা কিন্তু আমরা টার্গেটের মধ্যে বলে দিতে পারি। তার মানে 1 এবং 2 এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ব্ল্যাঙ্ক এটা আমাদের অপশন হবে না। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? তোমরা জানো যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কয়েকটা ভাষা স্পেশালি রয়েছে, যেমন হচ্ছে লিপস, সি লিপস, প্রোলগ, এগুলা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে ব্যবহৃত বেশি হয় এই ভাষাগুলো, এই জন্য প্রোলগ হবে সঠিক উত্তর। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? তোমরা জানো যে বিভিন্ন মেডিসিন তৈরির প্রযুক্তি, বিভিন্ন ভ্যাকসিন তৈরির প্রযুক্তি, এগুলো কিন্তু আসলে গবেষণা করে তারপর আসলে একটা মেডিসিন বা ভ্যাকসিন তৈরি করতে হয়। সুতরাং বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে কিন্তু আমরা ডিএনএ বিভিন্ন গবেষণাগুলো করে থাকি, সুতরাং এটা হবে সঠিক উত্তর, বায়ো ইনফরমেটিক্স। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? তোমরা জানো তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে কিন্তু ভিডিও কল চালু হয়, এটা আসলে আশা করি সবাই জানো। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে কি? ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারি করার জন্য আমাদের যে ধরনের ইকুইপমেন্ট, যে ধরনের বিভিন্ন ধরনের উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলাই কিন্তু আমাদের ক্রায়োজেনিক এজেন্ট। যেমন আমরা তরল নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তরল হাইড্রোজেন এটা আমাদের ব্যবহৃত হয় না, আমাদের মূলত হচ্ছে হিলিয়াম গ্যাসটা ব্যবহৃত হয়, আর্গন গ্যাসটা ব্যবহৃত হয়, এগুলো এখানে যেহেতু অপশনে নাই, তো তরল নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 1 এবং 3। 24 এবং 25 নাম্বার এই উদ্দীপক থেকে উত্তর করতে হবে। আমরা যদি উদ্দীপকটা একটু পড়ি, ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেছেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তো ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র ব্যবহৃত হয়, যন্ত্র আমরা প্রথম অধ্যায়ে একটাই পড়েছি, সেটা হচ্ছে রোবোটিক্স। আর পরের যে অংশটা, ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। তাকানোর ফলে দরজা খুলে যায়, দ্যাট মিনস এটা আসলে আমাদের রেটিনা স্ক্যান। তো এই রেটিনা স্ক্যান প্রযুক্তি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়? আমরা জানি পাসপোর্টে ব্যবহৃত হয়, জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনে আমরা কোনো আসলে বায়োমেট্রিক্স না, এটা আসলে ভোটার নিবন্ধনই কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে 1 এবং 3 এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। মাল্টিকাস্ট মুড হতে পারে, মাল্টিকাস্ট বলতে আমরা বুঝি যে আসলে একটা ডিভাইস এখানে যে অন্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে সে সিলেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারে। ও আসলে ওরে ডেটাটা দিল এবং ওরে দিল, কিন্তু মাঝখানের জনকে দিল না, এটা আসলে আমি পছন্দ মতো সিলেক্ট করতে পারি, এটা এই অবস্থাকে আমরা বলি মাল্টিকাস্ট। এখন এই মাল্টিকাস্টের ব্যাপারটা এটা কি কি দিক হতে পারে? এটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে পারে, সম্ভব, অবশ্যই সম্ভব যে শুধু একদিকে প্রবাহিত হয়েছে, এটাকে আমরা বলি আসলে সিমপ্লেক্স মুড। এটা উভয় দিকে প্রবাহিত হয়েছে কিন্তু একই সময়ের মধ্যে না, এটাও হতে পারে হাফ ডুপ্লেক্স হতে পারে। উভয় দিকে একই সময়ে, এটাও কিন্তু হতে পারে। আসলে এখানে 3টাই হতে পারে। তোমাদের এই অপশনটা বইয়ের মধ্যে হয়তো 2 এবং 3 দেওয়া আছে, তার মানে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক উত্তর হচ্ছে 3টা, যে আসলে 3টাই হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আসলে এই 1, 2, 3 এটাই আসলে সঠিক উত্তর হওয়ার কথা। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আইসিটি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয় আমাদের আইসিটি পয়েন্ট চ্যানেলে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।